দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি কি? অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনেছো ঝুঁকি হচ্ছে কি আমাদের প্রকৃত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে তফাৎটা হয় সেটাই হচ্ছে ঝুঁকি। আমরা বাস্তবে যেটা প্রত্যাশা করি, হ্যাঁ, আমরা যেটা প্রত্যাশা করি বাস্তবে যদি সেটা না ঘটে বা না ঘটার যে সম্ভাবনা, প্রত্যাশার বাইরে কিছু ঘটার যে সম্ভাবনা, সেটাই হচ্ছে কি ঝুঁকি। মানে আমি যেটা প্রত্যাশা করলাম সেটার বাইরে আমি টার্গেট করলাম যে আমার আহ ব্যবসা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা এই মাসে সেল হবে, কিন্তু হলো না। এই যে হবে কি হবে না এটার যে না হওয়ার সম্ভাবনাটা, সেটাই হচ্ছে ঝুঁকি। আর অনিশ্চয়তাটা কি? ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার যে সম্ভাবনা, সেটা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তার ঝুঁকির মধ্যে সামান্য একটু তফাৎ, সংজ্ঞাটা প্রায় একই, কিন্তু অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে তফাৎটা হচ্ছে ঝুঁকিকে পরিমাপ করা যায়। ঝুঁকি হচ্ছে পরিমাপযোগ্য। ঝুঁকিটা অর্থের অঙ্কে প্রকাশ করা যায়। ঝুঁকির যে মানে অনিশ্চয়তার যে অংশটুকু ঝুঁকির মাধ্যমে তোমার গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়, অর্থের অঙ্কে প্রকাশ করা যায় যেটুকু, সেটুকু হচ্ছে ঝুঁকি। অর্থাৎ আমরা বলতে পারি অনিশ্চয়তার যে অংশটুকু অর্থের অঙ্কে প্রকাশ করা যায় সেটুকু হচ্ছে ঝুঁকি। ঠিক আছে? তাহলে ঝুঁকি এবং অনিশ্চয়তার মেন পার্থক্য হচ্ছে এটা পরিমাপযোগ্য, ঝুঁকিটা পরিমাপযোগ্য, আর অনিশ্চয়তা পরিমাপযোগ্য নয়। আর ঝুঁকির ক্ষেত্রে আমরা একটা তোমার আন্দাজ করে নিতে পারি যে এরকম এই পরিমাণ ঝুঁকি আছে আমাদের পণ্যে। 10 লক্ষ টাকার পণ্য কিনলাম, তাহলে 10 লক্ষ টাকায় আমার ঝুঁকিতে পড়লো। কিন্তু অনিশ্চয়তাটা কেমন? যদি ধরি যে আমাদের প্রতিষ্ঠানের যে কেউ ম্যানেজার হোক, হ্যাঁ, ম্যানেজার মারা গেলে কিন্তু অনেক ক্ষতি হবে, কিন্তু এটা কি অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে না। এটা হচ্ছে অনিশ্চয়তা। মানুষের জীবন, এটা পরিমাপযোগ্য না। এগুলো হচ্ছে অনিশ্চয়তা। আচ্ছা, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা যদি একটু দেখি কি কি পার্থক্য রয়েছে। দেখো, হুম, দেখো ঝুঁকি কি? ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে পার্থক্যগুলো হচ্ছে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে বলা হয় ঝুঁকি। আর ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে গাণিতিকভাবে নির্ণয় করা না গেলে সেটা হচ্ছে অনিশ্চয়তা। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো, তখন তোমরা এইভাবে ছক আকারে দিবে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। ঝুঁকি পরিমাপ করা যায় বিধায় এটাকে কি করা যায়, বিভিন্ন কৌশল অবলম্বন করে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অনিশ্চয়তা তো নিয়ন্ত্রণ করা যায় না, এটা পরিমাপযোগ্য না, তাই এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক আছে? আর হচ্ছে সম্পৃক্ততা। ঝুঁকি অনিশ্চয়তারই একটি অংশ, কিন্তু অনিশ্চয়তা হচ্ছে কল্পনার সাথে যুক্ত, এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা ভবিষ্যতে ঘটতেও পারে, না ঘটতে পারে, এরকম। আর ঝুঁকি অবশ্যই থাকে। অনিশ্চয়তার একটা অংশ হচ্ছে ঝুঁকি। সবাই কি ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ। তোমরা রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিক মতো ক্লাসটা করছো কিনা। ওকে। তারপর দেখা হচ্ছে ঝুঁকির উৎস। বিভিন্ন উৎস থেকে আমাদের ঝুঁকি তৈরি হয়। কি কি? যেমন দেখো, ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ঝুঁকির উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা কি? দেখো, যদি কোম্পানিটি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করে। অভ্যন্তরীণ উৎস কোনগুলো? যেগুলো প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানায় থাকে, যে উৎসগুলো, যেমন হচ্ছে ব্যক্তির নিজস্ব মূলধন, আত্মীয় স্বজন থেকে সংগ্রহ। হ্যাঁ, এরকম যদি অভ্যন্তরীণ উৎস থেকে, আত্মীয় স্বজনটা মানে বাহ্যিক উৎস হয়ে যায়, কিন্তু ব্যবসায়ের যদি কোনো মূলধন আগে থেকেই কোনো সঞ্চয় থাকে, হ্যাঁ, বা নিজের মূলধন থাকে, নিজস্ব অর্থ বা পারিবারিক কারো অর্থ যদি এনে সেগুলো যদি আমাদের মূলধন হিসেবে আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে মূলধনের অভ্যন্তরীণ উৎস। আর হচ্ছে এই, অর্থাৎ কোম্পানি কোনো বহিঃস্থ অর্থায়ন না করলে তখন যদি মুনাফা সংক্রান্ত যে অনিশ্চয়তাটার সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি।
তাহলে ব্যবসায়িক ঝুঁকির উৎস হচ্ছে কোথায়? অভ্যন্তরীণ উৎস। এই পয়েন্টটা মনে রাখবে যে ব্যবসায়িক ঝুঁকিটা তৈরি হয় অভ্যন্তরীণ উৎস থেকে। অভ্যন্তরীণ উৎস থেকে ব্যবসায়িক ঝুঁকি তৈরি হয়। আর আর্থিক ঝুঁকিটা কি? প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এটা হচ্ছে আর্থিক ঝুঁকির সংজ্ঞা। তাহলে আর্থিক ঝুঁকিটা কিন্তু দেখো ঋণ মূলধনের সাথে সম্পর্কিত। ঋণ মূলধন এটা কিন্তু বাহ্যিক, ঠিক আছে। আর্থিক ঝুঁকি হচ্ছে মানে বাহ্যিক উৎসের সাথে সম্পর্কিত। আর ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে অভ্যন্তরীণ উৎসের সাথে সম্পর্কিত। আর এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়নের ফলে সৃষ্টি হয়ে থাকে। বুঝতে পেরেছো? অর্থাৎ দায় পরিশোধের যে অক্ষমতা, আমরা যে বাইরের উৎস থেকে অর্থ সংগ্রহ করি, সেখানে কিন্তু আমাদের একটা দায় সৃষ্টি হয়। এই দায় পরিশোধের যে অক্ষমতা, সেটা থেকেই যে সৃষ্ট ঝুঁকি, সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। আচ্ছা, দেখো আমরা একটা উদাহরণ দেই। এখানে বলা আছে যে যদি ঋণ মূলধন ব্যবহার করলে সুদ এবং উক্ত অর্থ পরিশোধের দায় সৃষ্টি হয়। কিভাবে? যেমন কোম্পানি যদি 15% হারে 50 লক্ষ টাকা 5 বছর মেয়াদী একটা বন্ড বিক্রি করলো, করার ফলে বন্ড কিন্তু একটা ঋণপত্র, হ্যাঁ, বাইরে বিক্রি, বন্ড বিক্রি করার মাধ্যমে বাইরের উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। ধরো তোমার অনেক বড় একটা বিজনেস আছে, কোটি টাকার বিজনেস আছে, সেখানে তোমার যদি হঠাৎ কোনো এই যে ধরো যে 50 লক্ষ টাকার তোমার প্রয়োজন পড়লো, এখন তুমি কি করতে পারবে? ঋণপত্র ব্যবহারের মাধ্যমে, বন্ড বা ঋণপত্র ব্যবহারের মাধ্যমে, সেই ঋণপত্র মানে হচ্ছে একটা ঋণের দলিল, লিখিত দলিল। সেটা তুমি যদি যাকে দেবে, সে তোমাকে সেই দলিলের ভিত্তিতে, বিভিন্ন শর্তের ভিত্তিতে এই দলিলটা তার কাছে রেখে তোমাকে টাকাটা পেমেন্ট করবে বা টাকাটা ঋণ হিসেবে প্রদান করবে। সেখানে অবশ্যই একটা নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। এই সুদের হারটাই হচ্ছে ঝুঁকি। কারণ কত পরিমাণ টাকা, এই 50 লক্ষ টাকা যা তুমি নিবে সেটাও পরিশোধ করতে হবে, এবং এর সাথে তোমার যত পার্সেন্ট হারে সুদ অ্যাড করবে সেটাও কিন্তু তাকে প্রদান করতে হবে। এই যে প্রতি বছর তুমি যদি 50 লক্ষ টাকা ঋণ নিলে, সেখানে কিন্তু প্রতি বছর 15% হারে তোমাকে কি করতে হবে? সুদ দিতে হবে। তাহলে তোমাদের প্রতি বছর সুদ আসবে কত? 7,50,000 টাকা। এই যে 7,50,000 টাকা প্লাস আরো 50 লক্ষ টাকা ঋণ পরিশোধের যে দায়টা তোমার সৃষ্টি হলো বাইরের উৎসে, সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সুদ হারের ঝুঁকি, আর একটা হচ্ছে তারল্য ঝুঁকি। বিনিয়োগকারী কারা? যারা ব্যবসা প্রতিষ্ঠানে কি করে? অর্থ বিনিয়োগ করে। ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা যদি ভালো থাকে, যদি লাভজনক হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কিন্তু বিনিয়োগকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে থাকে। এখন সুদ হারের ঝুঁকিটা কি এবং তারল্য ঝুঁকি কি, সেটা আমরা তোমাদের মেন বই থেকে আলোচনা করব, ঠিক আছে। ওখানে বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে। তোমাদের লেকচার শিটটা পরিপূর্ণ আহ এখনো তৈরি হয়নি। লেকচার শিটটা আগামীকালের মধ্যে তৈরি করার পর তোমাদের এই ক্লাসের সাথে লেকচার শিটটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের বইয়ে চলে যাই আমরা। ম্যাম, আর কয়দিন ক্লাস হবে? আজকে শেষ, কাল ও থেকে তোমাদের ঈদের ছুটি, হ্যাঁ। ম্যাম, ঈদের কয়দিন পরে থেকে ক্লাস শুরু হবে? হ্যাঁ, তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে রবিবার থেকে, হ্যাঁ। ঈদের পর মেবি 5 তারিখ থেকে। রবিবার কত তারিখ? 6 তারিখ মেবি, হ্যাঁ। 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তখন কিন্তু ক্লাস টাইম হবে সন্ধ্যায় 6:30 থেকে, কারণ তখন তো তোমাদের স্কুল, সবার স্কুল স্কুল খুলে খোলা যাবে। থাকবে, হ্যাঁ। আর তাছাড়া আমরা গ্রুপে তো সবাই অ্যাক্টিভ থাকবো অবশ্যই। আচ্ছা, ঝুঁকির উৎস আমরা পড়েছি ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকিটা কি দেখো, আমরা আরেকটু এখান থেকে পড়ে নিই যে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। যেমন হচ্ছে কি, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, হ্যাঁ, অফিস ভাড়া, বীমা খরচ, এগুলো সবই কিন্তু ব্যবসায়িক ঝুঁকির উদাহরণ। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কাঁচামাল ক্রয় এটা কোন ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত।
এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তারপর হচ্ছে শ্রমিকদের বেতন, মুনাফা জাতীয় যে ব্যয়গুলো আমাদের হয় সেগুলো সবই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকির অন্তর্ভুক্ত, যে অফিস ভাড়া, বীমা খরচ। হুম। তারপরে হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি এই যে একটু আগে পড়লাম আমরা, এগুলো সবই হচ্ছে বহিস্থ উৎস থেকে সৃষ্টি হয়। যেমন যে প্রতিষ্ঠানের ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি। ঋণ তো বহিস্থ উৎস থেকে করতে হয়, তাই না? সেজন্য যে প্রতিষ্ঠানের বহিস্থ উৎস মানে ঋণের মাধ্যমে তহবিল বেশি সংগ্রহ করে, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিটাও বেশি হয়। আর যে প্রতিষ্ঠানের মালিক নিজেই অর্থ সংস্থান করতে পারে তাদের কিন্তু আর্থিক ঝুঁকি কম হয়, তাদের ব্যবসায়িক ঝুঁকিটা বেশি থাকে। এই ছিল হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকির প্রকারভেদ। এখন আমরা পড়বো হচ্ছে, সরি, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। আমরা এখন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে পড়বো। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি এখানেও দুই প্রকার, একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি, আর একটা হচ্ছে তারল্য ঝুঁকি। এখন সুদের হারের ঝুঁকিটা কি দেখো, যেসব বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে কিন্তু ঋণপত্র, যেটা একটু আগে বললাম তোমাদের, তারপর হচ্ছে এগুলো ক্রয় করে তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। কারণ বন্ড, ডিবেঞ্চার এগুলো নিলে কিন্তু নির্দিষ্ট হারে একটা সুদ প্রদান করতে হয়। সেখানে বাজারে যদি সুদের হারের পরিবর্তন হয়, সুদের হার ওঠানামা করে, সেক্ষেত্রে আমাদের সুদের হারের ঝুঁকিটা সৃষ্টি হয়। সুদের হার বাড়লে, যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো, সুদের হার বাড়লে বিনিয়োগের বা বন্ড বা ডিবেঞ্চারের বাজার মূল্য কমে। এটা কিন্তু বিপরীত সম্পর্ক। সুদের হার বাড়লে বন্ডের মূল্য কমে, আর সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়ে। ঠিক আছে? সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের যে মূল্যের হ্রাস বা হওয়ার যে আশঙ্কাটা, সেটাই হচ্ছে সুদ হারের ঝুঁকি। এগুলো তোমাদের হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে বেশি আসে এগুলো। তারপর দেখো হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি হচ্ছে বিনিয়োগকারীর অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার এগুলোতে বিনিয়োগের পর যে কোনো সময় বিনিয়োগ নগদায়নের প্রয়োজন হয়। তারল্যটা মানে কি জানো? আমাদের সবচেয়ে, অ্যাকাউন্টিং এর সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ টাকা। মানে চাওয়া মাত্রই আমরা পাওনাদারের যে পাওনাটা সেটা পরিশোধ করার যোগ্য সবচেয়ে নগদ টাকা। সেজন্য সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ। এখন বন্ড, ডিবেঞ্চার এগুলো যদি আমরা বিনিয়োগের পর যে কোনো সময় এই বিনিয়োগটা নগদায়নের প্রয়োজন পড়ে, হুম, তখন যদি আমরা সেই সময় মতো নগদায়ন করতে না পারি, ধরো ঋণপত্রের যে দলিল সেটা আমি ফিরিয়ে নিয়ে তাকে টাকাটা দিয়ে দিলাম, এরকম যদি মানে তৎক্ষণাৎ আমরা করতে না পারি, করতে না পারার যে ঝুঁকিটা, সেটাই হচ্ছে তারল্য ঝুঁকি। যে বিনিয়োগকারী এসব বিনিয়োগ কি করতে পারে, যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করে নগদায়ন করতে পারে। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী এই সহজে এগুলো নগদায়ন করতে না পারে বা বিক্রি করতে না পারে, তখনই আমাদের তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। সবাই কি বুঝতে পারছো কথা? তারল্য জি ঝুঁকিটা ম্যাম। বুঝতে পেরেছো? ওকে। তারপর দেখো ঝুঁকির তাৎপর্যটা কি, ঝুঁকি থাকা কেন, আহ ঝুঁকির বিশেষ ভূমিকা রয়েছে কেন আমাদের ব্যবসায়ে। ব্যবসা প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকির বিশেষ ভূমিকা রয়েছে। ঝুঁকি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে, যেমন হচ্ছে কি, প্রথমত দেখো, যে কোনো কোম্পানি তার সাফল্য অর্জনের উদ্দেশ্য থাকে কি ঝুঁকির প্রভাব রয়েছে এখানে কেন। ব্যবসা প্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়নের সময় অবশ্যই আমাদের ভবিষ্যতের যে সম্ভাবনাগুলো আছে এগুলো বিচার বিশ্লেষণ করে তারপর আমাদের প্রত্যাশিত ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। ঝুঁকি বিবেচনা করে একটা পরিকল্পনা করতে হবে। কারণ দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটি কোম্পানি শুধু যে নদীপথে যদি তাদের কাঁচামাল আনয়নের সুবিধার কথা চিন্তা করে, তাহলে কি হবে, ভবিষ্যতে নদী ভাঙন হতে পারে বা জলোচ্ছ্বাস হতে পারে বা এরকম কোনো একটা দুর্যোগের কারণে 1-2 বছর পর যদি নদী ভাঙনের ফলে কারখানাটি কি হতে পারে, যে নদীতে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে কি হবে, আমাদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে। কোম্পানির আর উঠে দাঁড়ানো দাঁড়ানো তার পক্ষে কি হবে না, সম্ভব হবে না। কিন্তু প্রতিষ্ঠানটি যদি এই আশঙ্কাটা, আরো যখন প্রতিষ্ঠানটা দিল তখনই যদি সে এই ভবিষ্যতে কি ঘটতে পারে এরকম একটা আগাম আশঙ্কার কথা চিন্তা করে তার বিকল্প একটা ব্যবস্থা আগে থেকে গ্রহণ করে রাখতো, তাহলে কিন্তু তাকে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না। তাই আমাদের অবশ্যই ঝুঁকি বিবেচনা করে কাজ করতে হবে। তাই ঝুঁকি বিবেচনাটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো দ্বিতীয়ত এখানে বলা আছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের চাহিদার উপর। এখন একটা
প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কিরকম হবে, এখন কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে, এগুলো বিবেচনা করে কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে হবে। ধরো কিসের উদাহরণ দিব, ধরো পোশাকের ক্ষেত্রে। এই যে কিছুদিন আগে কি আমাদের শীতের সিজন গেল, শীতের সিজনে কি শীতের পোশাকগুলো অনেক বেশি ভালো বিক্রি হলো। এখন সামনে গরম আসছে, হ্যাঁ বর্ষা আসছে, বর্ষার সিজনে কি ছাতা ভালো বিক্রি হবে, তারপর হচ্ছে রেইনকোট। হ্যাঁ, যারা এই স্কিনে দাগ দিয়ে না, হ্যাঁ, তাহলে কি আমাদের পণ্যের চাহিদা অনুযায়ী বাজারে কোন পণ্যের কোন সময়ে কেমন চাহিদা থাকবে সেই অনুযায়ী আমাদের কিন্তু পণ্যটা উৎপাদন করতে হবে। বেশি মুনাফা অর্জন করার জন্য ভবিষ্যতের ঝুঁকিটা বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তারপরে হচ্ছে কি ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকি বহুল আয়, কোন কোন আয়গুলো হচ্ছে ঝুঁকি মুক্ত এবং কোন কোন আয়গুলো ঝুঁকি বহুল, সেগুলো বিবেচনা করে কিন্তু আমাদের ইনভেস্ট করতে হবে। দেখো, আমি যদি কোনো ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে যদি বিভিন্ন মেয়াদে আমি টাকা জমা রাখি, সেখানে কিন্তু কোনো রিস্ক নেই, হ্যাঁ ঝুঁকি নেই। কারণ আমি ব্যাংকে টাকা রাখলে সেটা 100% আমি ফেরত তো পাবোই, সাথে কিন্তু আবার মুনাফাও পাবো, ব্যাংক থেকে পাবো। তারপর ধরো যে ট্রেজারি বিল, ট্রেজারি বিল কে ইস্যু করে জানো? সরকার। এটা তোমাদের প্রশ্ন আসে যে ট্রেজারি বিল কে ইস্যু করে, যে দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত হয় ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল মানে কি ম্যাম? ট্রেজারি বিল মানে হচ্ছে যে এক ধরনের বন্ড বা ঋণপত্র বা ঋণের দলিল। হ্যাঁ, এটা তুমি ক্রয় করলে, ওটা এমন একটা দলিল, এটা তুমি একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ক্রয় করতে পারবে, আবার ওটা ফেরত দিলে তোমার টাকা তুমি ফেরত পেয়ে যাবে। এরকম একটা ঋণের দলিল, মানে ওটা একটা প্রমাণপত্র যে তুমি যে টাকাটা দিলা সরকারকে, এটা একটা প্রমাণপত্র হিসেবে কাজ করে। আবার যখন এটা তুমি শো করবে, তোমার একটা মেয়াদ শেষে তোমাকে তোমার টাকা ফেরত দিবে একটা নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা সহ। ঠিক আছে। তারপর জি। দেখো ঝুঁকি ঝুঁকি মুক্ত আয় হিসেবে গণ্য হয় তাহলে ট্রেজারি বিল, ব্যাংক আমানত, এগুলো হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। আর ঝুঁকিবহুল আয় কোনগুলো, যেগুলো আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে ইনভেস্ট করি, সেগুলো যদি সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা যদি ভালো না হয়। দেখো, একজন বিনিয়োগকারী যদি কোনো কোম্পানির সাধারণ শেয়ার ক্রয় করে থাকে, হঠাৎ যদি ওই কোম্পানি ধসে পড়ে বা কোম্পানির কোনো ক্ষতি হয়, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু সেই ক্ষতিটা আমাকেও ভোগ করতে হবে। সেখানে আমাদের যে প্রত্যাশিত লাভ, লাভ যে হবে তার কোনো নিশ্চয়তা থাকে না। সেজন্য সেটা হচ্ছে ঝুঁকি যুক্ত আয়। আর সরকারি যে ট্রেজারি বন্ড, তারপর হচ্ছে ব্যাংকে টাকা ইনভেস্ট করা, সেগুলো হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। আর ঝুঁকি এবং অনিশ্চয়তা পরিমাপ, সেগুলো হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তা পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তোমাদের সিলেবাসে শুধু আদর্শ বিচ্যুতি অঙ্কটা আছে। এই আদর্শ বিচ্যুতির অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। এই অঙ্কটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, আদর্শ বিচ্যুতিটা কি? আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে, হ্যাঁ, ঝুঁকি পরিমাপ করা হয়। এটি একটি, মানে ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকি পরিমাপ করার পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি। এটি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আদর্শ মানে বিচ্যুতি, হ্যাঁ কেউ কিছু বলবে? ম্যাম আদর্শ বিচ্যুতি বলতে বিচ্যুতি মানে কি? হ্যাঁ, আদর্শ বিচ্যুতি মানে কি এটাই বলছি। বিচ্যুতি মানে হচ্ছে ব্যবধান। আমার আদর্শ, আমার যে প্রত্যাশিত আদর্শ একটা প্রত্যাশা থাকে যে আমি এই পরিমাণ মুনাফা করব, এটা থেকে যে বিচ্যুতি হওয়ার সম্ভাবনাটা, সেটাই কিন্তু ঝুঁকি, তাই না? এই আদর্শ বিচ্যুতিটা পরিমাপ করা মানে ঝুঁকি পরিমাপ করার পদ্ধতি এটা। বুঝেছো? জি। আচ্ছা, তার মানে আমার প্রত্যাশা থেকে কতটুকু ব্যবধান ঘটলো বাস্তবে, সেটা যে পরিমাপ করার একটা পদ্ধতি, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। এটা ঝুঁকি পরিমাপ করার একটা মেথড। এই আদর্শ বিচ্যুতির দেখো সূত্রটা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে। কেমন? সূত্রটা হচ্ছে, এই দেখো, এখানে যে এম এর মধ্যে একটা চিহ্ন আছে না, এই যে এই চিহ্নটা, এটা এটা হচ্ছে সামেশন। সামেশন মানে হচ্ছে যোগফল। কিসের যোগফল? আয়ের হার এবং গড় হার। আয়ের হার থেকে গড় হারের বিয়োগ করে সেটাকে স্কয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে, এবং সবগুলো আয়কে যোগ করে সেটাকে তোমার n-1, এন মানে হচ্ছে বছরের সংখ্যা, সেখান থেকে এক বিয়োগ করে সেটাকে আবার বর্গমূল করতে হবে। আমরা অঙ্ক যখন করব তখন অবশ্যই বুঝবো। দেখো এখানে কি বোঝানো হয়েছে, এই যে সামেশন চিহ্নটা এখানে, দেখো এই যে চিহ্নটা, এই যে এটা, এটা হচ্ছে সামেশন বা যোগফল। কিসের যোগফল? আয় মাইনাস গড় হারের স্কয়ার করার পর। তার মানে অতীতে অর্জিত আয় থেকে গড়
যে আয় সেটার হারের যে পার্থক্য তার বর্গের সমষ্টি, আর এন হচ্ছে বছরের সংখ্যা। এগুলো আমরা যখন লেকচার শিট আকারে তোমাদের দিব, সুন্দর করে সাজিয়ে তোমাদের প্রোভাইড করা হবে সবগুলো। দেখো এখানে উদাহরণটা দেখো ভালো করে। দেখো বিভিন্ন বছরে বিভিন্ন আয়ের হার এখানে দেওয়া আছে। আয়ের হারগুলো কিন্তু পার্সেন্টেজে দেওয়া থাকবে। এখানে 5 বছরের দেওয়া আছে, 2015 থেকে 2019 সাল পর্যন্ত একটা সময়ের আয়গুলা দেওয়া আছে এখানে। দেখো 2015 সালে আয়ের হার ছিল, দেখো এখানে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে। এই সবগুলো আয়ের হার কিন্তু পার্সেন্টেজে দেওয়া। এটা 20%, এটা 5%, এটা হচ্ছে -5%, 15%, হ্যাঁ, 30%, টোটাল হচ্ছে 65%। এখন দেখো 3 নম্বর কলামে আছে আই মাইনাস গড় পার্সেন্ট। কেউ কি বলতে পারবে যে আমরা কোনো কতগুলো সংখ্যার যে গড় নির্ণয় করা হয় এটা কিভাবে করা হয়? সবগুলো সংখ্যার সমষ্টি বা সবগুলো সংখ্যার পরিমাণ। হ্যাঁ, ভেরি গুড ইশরাত, ধন্যবাদ। দেখো এই যে আইগুলো আছে এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমাদের 65 আসছে, তাই না? জি, 65 আসছে। এই 65 এখানে কয়টা আয়ের যোগফল? 65, 5টা। 5টা। হ্যাঁ, এই 65কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার গড় আয় আসছে কত পার্সেন্ট? 13। 13%। হ্যাঁ, এই 13%। এখন দেখো তৃতীয় কলামে কি আছে? গড় থেকে ব্যবধান। গড় থেকে আয়ের ব্যবধান, মানে আমাদের প্রত্যেকটা যে আয় আছে, এই যে আয়টা, এই আয় থেকে গড়ের ব্যবধান কত? আয় হচ্ছে এখানে 20 আর আমাদের গড় কত? 13। তাহলে আয় আর গড়ের ব্যবধান মানে বিয়োগফল কত? 7। 7। 7। হ্যাঁ, একইভাবে এখানে আয় কত? 5 আর আমাদের গড় কত? 13। 13। 5 মাইনাস 13, মাইনাস আসলে মাইনাস, -8। এখানে -8। তারপর এখানে -5 আর মাইনাস হচ্ছে গড় -18। 13, -18। এখন একই সংখ্যা থাকলে তো যোগ হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি। আর চিহ্ন অবশ্যই বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটা বসবে, তাহলে -18। আর এখানে আমাদের আয় হচ্ছে 15 আর গড় 13, তাহলে 2। 2। হ্যাঁ, এখানে হচ্ছে 30 মাইনাস হচ্ছে কত? 13, 17। আচ্ছা, 3 নম্বর কলামটা কি আমরা সবাই বুঝেছি? জি জি ম্যাম। জি। ওকে, ঠিক আছে। ম্যাম, এটা যদি বুঝে হ্যাঁ হ্যাঁ বলো। মানে এই যে ব্যবধান হ্যাঁ হ্যাঁ, বড় সুমাইয়া। যে এইখানে মানে যে হিসাবটা করা আছে এটা কেন করা আছে? কোনটা? কত নাম্বার কলমটা? 3 নাম্বারটা মানে হুম, ব্যবধানের বর্গ। আচ্ছা, ব্যবধানের বর্গ, এটাই তো আমাদের মেথড। আমাদের সূত্রটা কিন্তু কি ছিল দেখো, 3 নাম্বার কলম না, এটা 4 নাম্বার কলম, এই যেটা, তাই না? দেখো আমাদের সূত্রটা হচ্ছে আই থেকে, আয়ের হার থেকে যে গড় হারটা বিয়োগ করলাম, এগুলো সবগুলোকে এই যে স্কয়ার, দেখেছো জি সূত্রে মিস। জি দেখা ম্যাম। যাচ্ছে? এই যে স্কয়ার করতে হবে, কিন্তু স্কয়ার করার পরে আবার এই যে সামেশন করতে হবে, যোগ করতে হবে। এগুলো যোগ করতে হবে। যোগ করার পরে আবার n-1 করার পরে যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে ভাগ করতে হবে। করার পরে সেটাকে আবার বর্গমূল করলে আমাদের রেজাল্টটা আসবে। আমাদের সূত্রটা কি? প্রথমে এই যে আয়ের হার, এই আয়ের হার মাইনাস গড় হার, এই স্টেপটা আমরা শেষ করেছি। যে আয়ের হার থেকে গড়গুলা কি করেছি? বিয়োগ করেছি। এখন এটাকে আবার কি করতে হবে? দেখো প্রত্যেকটাকে স্কয়ার করতে হবে। এই যে স্কয়ার, দেখেছো? জি ম্যাম। হ্যাঁ, এই যে স্কয়ারটা করতে হবে, এই যে স্কয়ারটা করতে হবে, সবগুলা বিয়োগফলকে আবার বর্গ করতে হবে। এই দেখো এই যে ব্যবধানের, এই যে ব্যবধানগুলো পেলাম, এখানে ব্যবধান পেলাম 7, এখানে এখানে পেলাম কত? -8, এখানে পেলাম হচ্ছে -18, এখানে পেলাম 2, সবগুলাকে বর্গ করতে হবে। এখন 7-এর বর্গ কত? 49। বর্গ মানে কি? একই সংখ্যাকে 2 বার গুণ করা, তাই না? কোন? জি ম্যাম। 7 7 49। তারপর -8 যদি আমরা 2 বার গুণ করি, 8 8 কত? 64। এখন 64। মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, জি তাই ম্যাম। না? তারপর হচ্ছে জি 18 আর 18 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসছে 324। এখানে আসছে 4, এখানে আসছে 17, 17 গুণ করলে 17 বর্গ হচ্ছে 289। এখানে দেখো টোটাল ব্যবধানের যোগফল এখন করতে হবে। এই যে ব্যবধানগুলো ছিল, ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানগুলোর যে বর্গ করলাম আমরা, এই বর্গগুলোর যোগফল 49, 64, 324, এগুলো তোমরা যদি ক্যালকুলেটরে যোগ করো, যোগ করে দেখো কত আসে। এটা আসবে হচ্ছে কত? 730। 730। ঠিক আছে, এই যে পেলাম আমরা, এখন কিন্তু আমরা এটা পেয়ে গেছি। দেখো এই যে সূত্রটা ছিল আই মাইনাস গড় হার, এটা করেছি, সবগুলাকে স্কয়ার করেছি। স্কয়ার করার পরে আমরা যে এই যে যোগফলটা নামালাম না 730, এই যোগফল মানে হচ্ছে এই যে সামেশন চিহ্নটা, দেখেছো? এই চিহ্নটার নামই হচ্ছে যোগফল।
তার মানে আই থেকে গড় হারগুলো প্রথমে বিয়োগ করব এবং বিয়োগফলগুলা বর্গ করব, বর্গ করার পরে সবগুলা বর্গের যোগফল করব। আর সেটাই হচ্ছে এই যে এইটুকের মান, এইটুকের মান, এইটুকুর, হ্যাঁ দেখেছো যে সামেশন, এইটুকুর মান হচ্ছে এইটুক। সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কেউ আছো এরকম যে ম্যাম। বুঝতে পারোনি? ম্যাম নো আরেকবার মিস। বোঝান। আরেকবার বোঝাবো, ঠিক আছে দেখো, আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই। দেখো, আমাদের অঙ্কে দেওয়া ছিল কি আয়ের হারগুলা 20, তারপর হচ্ছে এগুলো তো বুঝেছো তাই না? আর গড় থেকে আয়ের ব্যবধান, গড় তো সবাই বুঝেছো 13% কিভাবে হলো। আর গড় থেকে আয়ের ব্যবধান মানে প্রত্যেক আয় থেকে, প্রতি কলামের আয় থেকে আমরা এই গড়টা মাইনাস করেছি, মানে 13%। হ্যাঁ, 20 থেকে 13, তারপরে 5 থেকে 13 মাইনাস করেছি, এইভাবে সবগুলা মাইনাস করার পরে আমাদের গড়গুলা বের ম্যাম, হয়েছে। হ্যাঁ বলো। ম্যাম আয়ে পার্সেন্টেজের পরে একদম 65 বের হয়েছে, 65 কে 5 দিয়ে ভাগ করছে, এই 5 কোথা থেকে আসলো? 5 আমাদের গড়। কয়টা সংখ্যা তুমি না একটু আগে সূত্র বললে গড়ের, যে সবগুলো হ্যাঁ। সংখ্যার যোগফল ভাগ কি সংখ্যা। এখানে কয়টা সংখ্যা দেখো তো আমাদের, ও, কয়টা? 5টা 1 সংখ্যা। 2 3 4 5টা না, 5টা সংখ্যা যোগ করে 5 জি দিয়ে ম্যাম। ভাগ করে গড় করেছি। ও, বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, দেখো তাহলে আমরা এই যে গড়গুলো যে বিয়োগ করলাম, প্রত্যেকটা আই থেকে গড়গুলা বিয়োগ করার পরে যে অ্যামাউন্ট গুলো নামলো সেগুলোর কি করতে হবে, বর্গ করতে হবে সূত্র অনুযায়ী। আমাদের সূত্রের শর্ত অনুযায়ী কিন্তু বর্গটা করতে হলো, ঠিক আছে? এ- এই ছকটা কিন্তু এই সূত্রের জন্য করতে হচ্ছে, সূত্রের সুবিধার জন্য, কারণ এখানে তো আমরা একবারে এই মানটা বসাতে পারবো না, আমাদের এইভাবে আগে টেবিলটা করে নিতে হবে, তারপর মানটা শুধু সূত্রের মধ্যে বসাবো আর অঙ্ক করবো, ব্যাস, ইজি। ঠিক আছে? তাহলে এই যে জি এই জি মানটা বের করার জন্য আমাদের ছকটা করতে হচ্ছে। প্রথমে আয়ের হার লিখলাম, আয়ের হার থেকে গড় করে গড়টা বিয়োগ করলাম, ওগুলোকে বর্গ করলাম, বর্গ করার পরে সবগুলা বর্গের এই যে সামেশন মানে হচ্ছে সবগুলা বর্গের যোগফল। এই যে এটা হচ্ছে সবগুলা বর্গের যোগফল 730। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? জি ম্যাম। জি ওকে, জি ম্যাম। এখন দেখো, ঠিক আছে। জি ম্যাম। তারপর ঠিক আছে, তারপর দেখো এই যে আমরা 730, তার মানে যে এইটুকের মান পেলাম, এই উপরের টুকুর মান পেলাম হচ্ছে কত? 730। 730। 730 আমাদের এই ক্লাসগুলো পরবর্তী বোর্ডে নিতে হবে। ঠিক আছে, দেখো 730 কে এখন কি করতে হবে, n-1, তার মানে n হচ্ছে বছরের সংখ্যা। এখানে কত বছর দেওয়া আছে দেখো তো? 5 5টা বছর। তাহলে 5 থেকে আমরা -1 করবো, তাহলে 5 মাইনাস হচ্ছে 1 এখানে 1 লিখার পর তাহলে আমাদের আসবে কত, যে 730 4 ভাগ কত, 4। 730 কে 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে দেখো তো, ক্যালকুলেটরে করে দেখো তো কত আসে। 730 ভাগ 4, 182.5 আচ্ছা তাহলে আমাদের আসলো হচ্ছে 182.5। 100, মাউস দিয়ে ভালো করে লেখা যায় না, 82.5। এই যে রেজাল্টটা আসলো, এখানে কি করতে হবে দেখো তো, এটাকে আবার কি করতে হবে, রুট রোড করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল করো দেখো তো কত আসে। করো করো, 182.5-এর বর্গমূল কত হবে? 13.5 মিস। 13.5। ঠিক আছে, এই যে আমাদের রেজাল্ট এসে পড়েছে, এটা হচ্ছে 13.5। আচ্ছা। বাইরে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, সবাই তো বুঝতে পেরেছো অঙ্কটা তাই না? জি ম্যাম। ওকে, তাহলে একই ধরনের অঙ্ক যদি আমরা পরবর্তীতে তোমাদের করতে দিই অবশ্যই পারবে, কারণ জি হ্যাঁ, এই যে এখানে একটা কাজ আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে সবাই, এই যে এটা। ম্যাম, বলো। এ নিয়মের কি আবার অন্য টাইপসের অঙ্ক আছে? এই নিয়মের সবই এই নিয়মেই থাকবে, তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সব একই নিয়মে। একই এই নিয়মে? নিয়মের একটা একটা অঙ্কই দেখো, এই চ্যাপ্টারে কিন্তু আর কোনো ম্যাথ নেই, একটাই, এই যে ও, দেখছো, একটাই ম্যাথ। ম্যাম এটা কত আর অধ্যায় যে? এটা এটা হচ্ছে 5 অধ্যায়, অধ্যায় 5। এই জি ম্যাম অধ্যায়ে দেখছি। এক মানে একটা নিয়মেরই অঙ্ক এটা আসে পরীক্ষায় তোমাদের, প্রায় প্রতি পরীক্ষায় আসে তোমাদের।
খুবই ইজি একটা অঙ্ক, জাস্ট শুধু তুমি যদি টেবিলটা বুঝতে পারো তাহলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে? জি। আচ্ছা দেখো, এখন আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো একটু আলোচনা করি, কিভাবে পরীক্ষায় আসে সৃজনশীল প্রশ্নগুলো। দেখো এখানে বলা আছে যে রায়না হক ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ শেষে অনেক চিন্তা ভাবনার পর আহ্বান প্রায়াট নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। এটি ঢাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। আচ্ছা, তার বান্ধবী রোমানা টেক্সটাইল ইনস্টিটিউট থেকে পাশ করে কি করে মণিপুরি তাঁত বস্ত্রের বিভিন্ন পোশাক সামগ্রীর ব্যবসা শুরু করে সিলেটে বিভিন্ন অঞ্চলে আচ্ছা শুরু করে তাদের কয়েক বছরের ব্যবসায়ের যে চিত্র এখানে নিচে দেওয়া আছে যে এরকম এরকম ছিল। দেখো রায়না হকের ব্যবসার চিত্র দেওয়া আছে এখানে, আর রোমানা হকেরটা এখানে দেওয়া আছে। এটা কিভাবে তোমাদের এভাবে গ্রাফ চার্ট আসবে, কিন্তু গ্রাফ চার্ট থেকে তোমাদের অঙ্কটা করতে হবে। দেখো এখানে দেওয়া আছে যেটা লম্ব আকারে দেওয়া আছে, লম্ব অক্ষে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার, আর ভূমি অক্ষে যেগুলো আছে এগুলো যে প্রথম, এগুলো বছর, হ্যাঁ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এগুলো বছর। দেখো প্রথম বছরে তার মুনাফার হার ছিল, দেখো তো প্রথম বছরে সোজা কত, 2। 2 মানে 2% ছিল। দ্বিতীয় বছর তার মুনাফার হার ছিল কত দেখো তো, এ দেখো এটা কিন্তু 5 আর 6 এর সরি 4 আর 6 এর মাঝখানে, তাই না? এটা হবে জি। 5 5। 5%। আবার এটা এটা কত পার্সেন্ট দেখো, তৃতীয় বছর, তৃতীয় বছর গেছে হচ্ছে এটা 7। 6%, 6 হবে, হ্যাঁ এটা 6 হবে। জি মিস। 6 হবে, 6 হবে, এটা সোজা একদম 6 হবে। তারপরে হচ্ছে চতুর্থ বছর কত, 10, তাই না? জি একদম এটা ম্যাম। হচ্ছে, এটা ট্রেন হবে 10। ঠিক হবে। তাহলে তোমাদের কিন্তু এই যে এভাবে, এভাবে না থেকে এভাবে গ্রাফ আকারেও থাকতে পারে। এখানে তো কত সুন্দর একদম সুন্দর করে দেওয়া আছে যে প্রথম বছর হচ্ছে এরকম 10%, দ্বিতীয় বছর 20%, এভাবে না দিয়ে এভাবে গ্রাফ আকারে দেওয়া থাকতে পারে। আবার দেখো রোমানা হকের, রোমানার হচ্ছে প্রথম বছর হচ্ছে 3%, দ্বিতীয় বছর হচ্ছে 4%, তৃতীয় বছর হচ্ছে কত 7%, আবার চতুর্থ বছর কমে গেছে, চতুর্থ বছর আবার হচ্ছে 4%, এরকম ছিল। এখন ক নাম্বার প্রশ্ন করছে, অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? বলতো অতীতে আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? কে বলতে পারবে না? অতীতে যে আমরা অর্জিত আমাদের যে আয়টা অর্জিত হয়েছে, সেই আয়ের বিচ্যুতি মানে ব্যবধান, এটা থেকে কি পরিমাপ করা হয়? একটু আগে বলেছি তো আমি। আদর্শ বিচ্যুতি। হ্যাঁ, আদর্শ বিচ্যুতিটা থেকে আমরা ঝুঁকি পরিমাপ করি। কি পরিমাপ করা হয়? ঝুঁকি পরিমাপ করা হয়, যে আমাদের অতীতে কি পরিমাণ আয় অর্জিত হয়েছে, ভবিষ্যতে কি হবে, কেমন হয়েছে, আমাদের প্রত্যাশিত আয় কেমন ছিল, আর অতীতে অর্জিত হয়েছে কেমন, এটা থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। কারণ অতীতে কেমন ছিল ব্যবসা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান অতীতে কেমন ছিল এটার উপর ভিত্তি করে কিন্তু এটার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তার অতীত কার্যক্রম দেখে আমরা বুঝতে পারি যে এটার ভবিষ্যৎ কেমন হবে, ঝুঁকি কতটুকু হবে। তাহলে এই ক নাম্বারের উত্তর হবে হচ্ছে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। ঠিক আছে? দেখো খ নম্বর বলেছে যে ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যাশিত ফলের চেয়ে প্রকৃত ফল কম হওয়ার কারণটা কি? আমরা যা প্রত্যাশা করি তার চেয়ে ফলটা কেন কম হয়? কিসের কারণে, মেন কারণটা কি? তোমরা কিন্তু আমাদের দেখো অনুধাবনমূলক প্রশ্নে নাম্বার কত থাকে বলো তো? 2। 2 থাকে, হ্যাঁ 2 থাকে। এখন তুমি যদি এক কথায় প্রথমেই মেন উত্তরটা দিয়ে দাও তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে গেলে, আর একটু ব্যাখ্যার জন্য আরেক নাম্বার, তার মানে 2 নাম্বার মাস্ট তুমি পাবে খ নাম্বার প্রশ্নে, তাই না? সৃজনশীল প্রশ্নে কিন্তু মার্ক উঠানো অনেক সহজ, তুমি যদি একটু চিন্তা করে আনসার গুলো করো। সবসময় প্রথমে তোমরা মেন উত্তরটা দিবে, কারণ মেন উত্তরটা যখন যখন তুমি দিবে তো যখন স্যার মেন উত্তরটা দেখতে পাবে তখন কিন্তু তোমার উপরে একটা মানে কনফিডেন্স চলে আসবে যে না ভালো লিখবে ভেতরে, এরকম। মেন উত্তর দিলেই সেখানে তুমি মার্ক পেয়ে গেলে, তারপর ব্যাখ্যার জন্য আরো পাবে, এই যে টোটাল ফুল মার্ক পেয়ে যাবে। ঠিক আছে? দেখো এখানে মেন উত্তরটা হবে যে ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যাশিত ফলের চেয়ে প্রকৃত ফল কম হওয়ার প্রধান কারণ হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। কারণ ঝুঁকির কারণেই তো আমাদের ঝুঁকির সংজ্ঞাতেই তো আছে যে আমার প্রত্যাশিত ফলের চেয়ে বাস্তবে যে ফলটা, হ্যাঁ প্রাপ্ত ফলের যে ব্যবধান সেটাই হচ্ছে ঝুঁকি। প্রত্যাশিত ফলের চেয়ে প্রাপ্ত ফলের যে ব্যবধানটা ঘটে বা প্রাপ্ত ফল পাওয়ার যে
অনিশ্চয়তাটা কাজ করে আমাদের ভেতরে, সেটাই হচ্ছে ঝুঁকি। এই মেন উত্তর দিবে, তারপর একটু ব্যাখ্যা দিবে যে ব্যবসায়ের যে ভবিষ্যৎ ঘটনা এগুলো অনিশ্চিত। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের ফলাফল তো প্রকৃত ফলের চেয়ে কম বেশি হতে পারে, আশানুরূপ হবে কি হবে না, কাঁচামালের দাম কমতে পারে বাড়তে পারে। এই সকল যে ঝুঁকি বিদ্যমান থাকে, বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা অর্জন আমাদের কম হতে পারে বেশি হতে পারে, হ্যাঁ আয়ের উত্থান পতন হতে পারে, এগুলোর কারণে যে প্রকৃত ফলাফলগুলা কম হয়। শেষ। তুমি প্রথমে মেন উত্তর দিলে, তারপর একটু ব্যাখ্যা দিলে, যা বুঝেছো অধ্যায়টা পড়ে এটা একটু ব্যাখ্যা দিয়ে 2-3 লাইন লিখে দিলে শেষ, ফুল মার্ক পাবে, তাই না? তারপর দেখো এখানে প্রশ্ন করেছে যে কি বলেছে, রুমানার ব্যবসায় কম সাফল্য হবার কারণ কি। দেখো, রায়না হকের ব্যবসাটা কি, প্রতিনিয়ত কিন্তু তার মুনাফা বাড়ছে। দেখো, প্রথম বছর ছিল 2, তারপরে হয়েছে 4, তারপরে হয়েছে 6, তারপরে হয়েছে 10। তাহলে দেখো, আর রোমানার প্রথমে 3 ছিল, তারপরে একটু বেড়েছে, তারপর আরো বেড়েছে, তারপর আবার হঠাৎ করে কমে গিয়েছে। রোমানার ব্যবসায় কার ব্যবসায় বেশি ভালো, দেখো তো কার ব্যবসায়ের অবস্থা বেশি ভালো তুমি ম্যাম গ্রাফ দেখে। রায়না হক। রায়না মিস হক, কারণ রায়না। হ্যাঁ, কারণ তার ব্যবসায়ের প্রতিষ্ঠানের মুনাফা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, আর ওটা হঠাৎ করে আবার ধসে পড়েছে, কমে গেছে। তাহলে এটার প্রধান কারণ কি হতে পারে, তোমাদের মনে কি মনে হচ্ছে যে কোন কারণে রোমানা হকের ব্যবসায় তোমার কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছে না বা কম সাফল্য হচ্ছে? ম্যাম বাজার চাহিদা সম্পর্কে ভালো জ্ঞান না থাকায়। হ্যাঁ, তার বাজারজাতকরণের জ্ঞানের অভাব রয়েছে, এবং তার ঝুঁকির যে পরিমাপ করার ক্ষমতা সেই জ্ঞানের অভাব রয়েছে। তো বিভিন্ন ব্যবসায়িক জ্ঞানের অভাবেই কিন্তু তার কি হচ্ছে, ব্যবসায়ের সাফল্যটা কম হচ্ছে, তাই না? জি। হ্যাঁ। জি তারপর মিস। হচ্ছে মেন উত্তর দেওয়ার পরে তারপর তোমরা এই যে কারণগুলো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দিবে একটু এগুলো। তারপরে কি প্রশ্ন, রায়না এবং রোমানার ব্যবসায়িক চিত্রটি তুলনামূলক বিশ্লেষণ করতে বলেছে, যে এখানে দুইজনের ব্যবসার মধ্যে কি তুলনা রয়েছে। একজনের মুনাফার হারটা বেশি, আরেকজনেরটা কম, এটাই তো মেন কম। তুলনা, তাই না? জি ম্যাম। জি মিস। ম্যাম প্রথমে প্রশ্নের মেন অ্যান্সার লিখে তারপর সাজাইতে তারপর হবে। সাজাইতে হবে, হ্যাঁ। প্রথমেই তুমি মেন উত্তরটা যখন দিবে তখন স্যার কিন্তু মানে প্রথম লাইন পড়ে বুঝে ফেলবে তুমি সঠিক লিখেছো, তাই না? জি। এখন জি তুমি যদি অন্য লেখা, হ্যাঁ, মেন উত্তর না দিয়ে যদি এমনি হাবিজাবি লিখে একদম খাতা ভরাট করার পরে, স্যার তো ওগুলো পড়তে পড়তে স্যারের মাথা নষ্ট, কি এখন পর্যন্ত মেন উত্তর লিখে কি কি চেয়েছে কি লিখেছে, এরকম মানে স্যারের মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাবে। তোমাদের তখন আর ওরকম প্রত্যাশিত নাম্বারটা স্যার দিবে না। এই জন্য সব সময় মানে স্যার কিন্তু মেন উত্তরটা দেখেই স্যারের মাথা ঠান্ডা হয়ে যাবে, তোমার প্রতি একটা ভালো তোমার ভালো প্রত্যাশা করবে যে হ্যাঁ ভালো কিছু লিখেছো, এরকম। আচ্ছা, তারপর দেখো সৃজনশীল প্রশ্ন 2-এ কি বলা আছে, এখানেও কিন্তু গ্রাফ চার্ট দাও। তোমাদের এই অঙ্কগুলো গ্রাফ চার্টে বেশি আসে, এরকম চিত্র দিয়ে বা উপরে যদি এরকম টেবিল দেওয়া থাকে, হ্যাঁ তোমাদের এই টেবিল থেকে গ্রাফ চার্ট আঁকতে বলতে পারে, এরকম থাকতে পারে। আমরা নেক্সট ক্লাসে যখন তোমাদের ম্যাথ গুলো সলভ করাবো তখন এরকম কিছু ম্যাথ রাখবো। আচ্ছা, দেখো এখানে বলা আছে দুইটা কোম্পানি, একটা হচ্ছে ঝর্ণা কোম্পানি লিমিটেড আর একটা হচ্ছে আজাদ কোম্পানি লিমিটেড। কি বলেছে যে, আচ্ছা সৃজনশীল করানোর আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই আগে, হ্যাঁ সবাই অ্যাটেন্ডেন্সটা পূরণ করে দাও। তাসমিয়া তাবাসসুম বলেছো ম্যাম এই ক্লাসটা কি রেকর্ড করে, হ্যাঁ সব ক্লাসই তো রেকর্ড করা থাকে, হ্যাঁ তোমাদের লেকচার শিট সহ রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের সবাই অ্যাটেন্ডেন্সটা পূরণ করে দাও। সবাই কি অ্যাটেন্ডেন্সটা পেয়েছো? না ম্যাম। নো পাওনি? মিস। আচ্ছা আচ্ছা, এখন পেয়েছো?
জি ম্যাম। ওকে, ঠিক আছে। জি মিস। ওকে ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা পূরণ করে দাও। আচ্ছা, তোমরা কি ক্লাসগুলো বুঝতে পারতেছো? জি ম্যাম। ওকে, হোমওয়ার্ক কিন্তু করতে হবে। হোমওয়ার্ক না করলে কিন্তু তোমরা অঙ্ক মানে হাজার বুঝলেও লাভ হবে না, ভুলে যাবে। সবার অ্যাটেন্ডেন্স পূরণ করা হয়ে গেলে বলবে, আমরা আবার ম্যাথটা একটু সৃজনশীলটা আলোচনা করি। ডান। ওকে, দেখো এখানে দুইটা কোম্পানি দেওয়া আছে, ঝর্ণা কোম্পানি আর হচ্ছে আজাদ কোম্পানি। এখানে একইভাবে ভূমি অক্ষে হচ্ছে তোমাদের বছর দেওয়া আছে, আর লম্ব অক্ষে লাভের হার গুলো দেওয়া আছে। দুজনের ক্ষেত্রে সেম। এখন চিত্র দেখে বলো তো কোন কোম্পানিটা বেশি লাভজনক মনে হচ্ছে তোমাদের কাছে? কোন কোম্পানির অবস্থাটা ভালো? ঝর্ণা কোম্পানি। ম্যাম আজাদ কোম্পানি। আচ্ছা, ঝর্ণা কোম্পানি কে বললে আর আজাদ কোম্পানি কে বললে? ম্যাম আমি ইশরাক, আমি আজাদ কোম্পানি বলছি। আচ্ছা আমি তাসবির। আচ্ছা, দেখো তুলনামূলকভাবে কিন্তু আজাদ কোম্পানিটা বেশি ভালো। কারণ কি দেখো, আজাদ কোম্পানির মুনাফা প্রতিনিয়ত কিন্তু বাড়ছে। দেখো দেখো দেখো, প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু কমছে না। জি প্রথম ম্যাম। বছরে কমলো, তারপর 16 সালে আরো বাড়লো, 17 সালে আরো বাড়ছে। ওর কিন্তু লসের কোনো ইয়া নেই। আবার দেখো ঝর্ণা কোম্পানির ক্ষেত্রে, হ্যাঁ 15 সালে হঠাৎ করে অনেক বেশি মুনাফা করেছিল, 16 সালে একেবারে দেখো 5% মাত্র। 17 সালে আবার একটু বেড়েছে, 18 সালে বেড়েছে, আবার 19 সালে আবার ধসে পড়েছে। মানে উত্থান পতন হচ্ছে, তাই না ওর জি মুনাফার? মিস। কিন্তু দেখো জি ম্যাম। আজাদ কোম্পানি কি সুন্দর একটা মানে সিরিয়াল মেনটেন করে সে প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে তার মুনাফা কিন্তু বেড়েই চলছে। তার প্ল্যানিং ভালো, যে মানুষ কিন্তু প্রথমে ছোট থেকেই শুরু করে, ছোট ব্যবসায় আস্তে আস্তে কিন্তু সে বড় হয়। আজাদ কোম্পানি কিন্তু সেই প্ল্যানিংটাই করেছে, যে যে আমার প্রথমে কোম্পানি ছোট ছিল, আস্তে আস্তে আমি কি কোম্পানিটাকে লাভের হার বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন প্ল্যানিং এর মাধ্যমে সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার কোম্পানিটা বড় হচ্ছে, লাভের হার বাড়ছে। এটা কিন্তু খেয়াল করবে। দেখো দেখেছো? দেখো আমরা কিন্তু আসলটা মানে ধরে ফেলেছি যে কোন কোম্পানির অবস্থা ভালো। জাস্ট এখন শুধু উত্তর করবো। দেখো ক নম্বরে বলছে যে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে কোন ধরনের ক্ষতি থেকে বাঁচা যায়? এটা তোমরা নিজেরাই পারবে। কোন ধরনের ক্ষতি থেকে বাঁচা যাবে বলো তো? ম্যাম, ব্যবসায়িক ঝুঁকি বা ব্যবসায়িক যে, ক্ষতি। হ্যাঁ, অনিশ্চয়তার যে ঝুঁকি বা অপ্রত্যাশিত যে আমাদের ক্ষতিগুলো আছে, সেগুলো থেকে আমরা কি করতে পারবো? বাঁচতে পারবো। বাঁচতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বন্ডে বিনিয়োগকারীদের কোন ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হয় ম্যাম বলো তো? তারল্য ঝুঁকি, আর একটা হইলো দেখো বন্ড কি, ভালো করে বুঝো। বন্ড কি বহিস্থ উৎস নাকি অভ্যন্তরীণ উৎস? বহিঃস্থ উৎস। বহিস্থ উৎস। তাহলে বহিস্থ উৎসে কি কি থাকে? বন্ড কিন্তু এক ধরনের ঋণপত্র। বন্ডের টাকা কিন্তু কেউ তোমাকে এমনি এমনি দিবে না। বন্ডের যে তুমি সিগনেচার করে বা শর্ত বিভিন্ন দলিলপত্র নিয়ে টাকাটা কাউকে দিবে বা কার কাছ থেকে নিবে, অবশ্যই একটা কি দিতে হবে, নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। এই দিতে সুদের হবে। হারের ঝুঁকি, তাহলে সুদের হারের ঝুঁকি থাকলো এটার মধ্যে, তাই না? আর তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি অবশ্যই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এই বন্ডের যে দলিলটা, এটা যখন তুমি তাকে ফেরত দিবে, তুমি যার কাছ থেকে টাকাটা নিয়েছো, যখন তুমি তাকে এটা ফেরত দিয়ে তুমি তোমার টাকাটা রিটার্ন যখন নিবে, তখন অবশ্যই সেটা নগদ টাকা দিতে হবে। তাহলে এই বন্ডের যে দলিলটা, এটা ফেরতের মাধ্যমে আমি দ্রুত সম্ভব, কত দ্রুত সম্ভব আমার দলিলটাকে বন্ডকে নগদে রূপান্তর করতে পারছি, সেটা কিন্তু তারল্য ঝুঁকির উপর নির্ভর করে। যদি আমরা সহজে এটাকে বিক্রয় করতে না পারি, নগদে রূপান্তর করতে না পারি, তাহলে কিন্তু আমরা তারল্য ঝুঁকির সম্মুখীন হব। আমরা ইতিমধ্যে তো তারল্য ঝুঁকি কি সেটা জেনেছি, তাই না? জি ম্যাম। তাহলে আমরা তারল্য ঝুঁকি মোকাবেলা করতে হয় এখানে বন্ডের বিনিয়োগকারীদের। এটা মেন উত্তর। তারপর তোমরা একটু ব্যাখ্যা দিয়ে দিবে তারল্য ঝুঁকি মানে কি, সুদের হারের ঝুঁকি মানে কি, এটা আমরা একটু আগে পড়েছি, সে অনুযায়ী দিয়ে দিবে। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে। এখন এই যে এখন উদ্দীপক থেকে প্রশ্ন আসছে, ক আর খ কিন্তু সব সময় হচ্ছে
তোমাদের নিজের জ্ঞান থেকে দিতে হবে। গ আর ঘ এগুলো কিন্তু উদ্দীপক রিলেটেড। তোমরা সবাই মিউট করে থাকো, হ্যাঁ, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবে, সাউন্ড আসছে। In GTA 5, if you go to this এই location, you find a man in his underwear tied up, asking for help. উচিহা, হ্যাঁ, তোমার কাছ থেকে মিউট মিউট করো তো, তোমার ওখান থেকে সাউন্ড আসছে। And he'll ask you what. ঠিক আছে, দেখো এখন গ নাম্বার বলছে যে ঝর্ণা কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তোমরা কি পারবে যে ঝর্ণা কোম্পানির আদর্শ বিচ্যুতি, এই যে একটু আগে যে ম্যাথটা শেখালাম তোমাদের, আদর্শ বিচ্যুতি জি নির্ণয় ম্যাম, করা? পারবো। পারবে কিভাবে দেখো তো। এখানে আয়ের হার কোনগুলো তোমরা কিন্তু আগে কি করে নিবে, এখানে এভাবে একটা ছক করে নিবে, তারপর এখানে বছরগুলা লিখবে প্রথমে, তারপরে আয়ের পার্সেন্টেজ গুলা লিখবে। লেখার পরে তারপর কাজ করতে হবে। এই যে বছরগুলা, বছরের ঘরে প্রথম যে কলামটা সেখানে কিন্তু বছর বসবে নিচে নিচে। জি ম্যাম। তারপর দ্বিতীয় কলামে কি এই যে আয়ের হার, আয়। আয়ের হার গুলা বসবে পার্সেন্টেজ ছাড়া, উপরে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে এখানে শুধু পূর্ণ সংখ্যা বসাবে, 25, 20, 15, 10, 5 বসানোর পর তারপর কি করতে হবে, আয়গুলোর যোগ করে কত দিয়ে ভাগ হবে বলো তো গড় নির্ণয় করার জন্য? 5 দিয়ে। 5 দিয়ে, কারণ এখানে 5টা বছর আছে। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করে অঙ্কটা করে ফেলবে। আচ্ছা, অঙ্কটা তোমাদের দেখাচ্ছি আমি। তারপর গ নাম্বার কি প্রশ্ন করেছে যে জনাব শফিকুর রহমানের আজাদ কোম্পানিতে বিনিয়োগের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, জনাব শফিকুর রহমান, হ্যাঁ, বিনিয়োগ করেন, দুইটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, সে ঝর্ণা কোম্পানিতেও করেছে, আজাদ কোম্পানিতেও করেছে। এখন আজাদ কোম্পানিতে বিনিয়োগের প্রভাব, আজাদ কোম্পানিতে বেশি লাভ হয়েছে তার, নাকি ঝর্ণা কোম্পানিতে বিনিয়োগ করায় বেশি লাভ হয়েছে, কোনটাতে বেশি লাভ হয়েছে বলো তো? আজাদ কোম্পানিতে। আজাদ কোম্পানিতে। হ্যাঁ, এখন জনাব শফিকুর রহমান, আজাদ কোম্পানির বিনিয়োগটা লাভজনক এবং সম্ভাবনাময়, তাই না? হ্যাঁ। কারণ কি, কারণ এখানে তোমরা একটু ব্যাখ্যা দিয়ে দিবে যে এখানে কি হচ্ছে, যে এখানে ক্ষতির হার উদ্দীপকে, কম। হ্যাঁ, উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে আহ আজাদ ঝর্ণা কোম্পানিতে কোম্পানি, হ্যাঁ, ক্ষতির হার কম, ক্ষতির হার নেই এখানে, কিন্তু ঝুঁকি অনেক কম। সেখানে কিন্তু লাভের হার প্রতিনিয়ত কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, লাভের হারের উত্থান পতন হচ্ছে না। আর ঝর্ণা কোম্পানির ক্ষেত্রে যদি দেখি, সেখানে প্রতি বছরই দেখা যাচ্ছে যে লাভের হারের একটা কি হচ্ছে, উত্থান পতন হচ্ছে। 15 সালে হচ্ছে 15% লাভ হয়েছে, 16 সালে আবার কি 10%, এটা 5%-এ নেমে এসেছে, মানে বিশাল ক্ষতি। আবার 17 সালে একটু লাভ হয়েছে, আবার 18 সালে, এভাবে তোমরা ব্যাখ্যা দিয়ে দিবে। তাই উপরের বিবেচনা থেকে আমরা বলতে পারি যে আজাদ কোম্পানিতে যেহেতু লাভের হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে, তাই জনাব শফিকুর রহমানের আজাদ কোম্পানিতে বিনিয়োগ করাটা বেশি লাভজনক, তাই না? জি ম্যাম। এভাবে একটু ব্যাখ্যা করে দিয়ে দিবে সুন্দর করে সাজিয়ে। আর আমরা একটু ম্যাথটা দেখি একটু। আচ্ছা, ম্যাথটা ছিল এরকম, তোমরা কি করবে, প্রথমে যে বছরগুলো লিখবে, লেখার পরে এখানে আয়ের হারগুলা লিখবে, লেখার পরে কি করবে, সবগুলো যোগফল করে 5 দিয়ে ভাগ করে যে গড়টা বের হলো, তারপর কি গড় থেকে আয়ের ব্যবধান একই, এই যে 5 থেকে এখানে 15 বের হয়েছে, তাহলে এখানে 15 হবে। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক করেছে, এখানে 15 হবে। 5 থেকে 15 যদি মাইনাস করি তাহলে হবে কত, -10। তারপরে হচ্ছে এখানে কত, 10, 10 থেকে 15 মাইনাস করলে -5। তারপরে এখানে 15 আছে আমাদের। দেখো আয়ের হারও 15 আবার গড়ও 15, তাহলে দুইটা বিয়োগ করলে কত হবে, 0। 0। তারপর হচ্ছে 20, 5, এভাবে আমরা পারবো, তাই না? তারপরে জি। ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের সবগুলা যে ব্যবধান, যে 10 এর বর্গ কত 100, 5 এর বর্গ 25, 0 এর বর্গ 0, 5 এর বর্গ 25, হ্যাঁ, এভাবে 10 এর বর্গ 100, এভাবে করে সবগুলা বর্গের যোগফল। তারপর কি করবে, ব্যবধানের বর্গের গড়। এভাবে না করে তোমাদের বইয়ে যেটা আছে ওইভাবে করবে, যে সবগুলাকে আবার কত দিয়ে n-1 দিয়ে যদি ভাগ করে এরকম একটা রেজাল্ট নামবে, 62.5 হয়েছে। 250-কে n-1 দিয়ে ভাগ করে, মানে 4 দিয়ে ভাগ করে। এটাকে কি করতে হবে, আদর্শ বিচ্যুতির সূত্র অনুযায়ী এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলেই কিন্তু আদর্শ বিচ্যুতির রেজাল্টটা এসে যাবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে সবাই তো সবকিছু বুঝতে পেরেছো, মানে কোনো জায়গায় বুঝোনি এরকম কিছু থাকলে আমাকে বলতে পারো। হোমওয়ার্কটা হ্যাঁ হ্যাঁ, বলো। হোমওয়ার্কটা একটু দেন তো। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নটাই থাকলো, সৃজনশীল প্রশ্ন 2 করবে, আর
বইয়ের যে কাজ অংশটা ছিল না ওইটা করবে, এই দুইটা ম্যাথ করবে। ওকে মিস। আর তোমাদের লেকচার শিট আমি আজকের মধ্যে রেডি করে ফেলবো, এই অধ্যায়ের লেকচার শিট রেডি করে তোমাদের এই ভিডিওর সাথেই লেকচার শিটটা থাকবে। লেকচার শিটে আমি হোমওয়ার্ক কি কি ওটা লিখে ওখানে অ্যাড করে দিব, হ্যাঁ, তাহলে সবাই পেয়ে যাবে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? ঝুঁকি শিখলাম, ঝুঁকির প্রকারভেদ শিখলাম, ঝুঁকির উৎস শিখলাম, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঝুঁকি শিখলাম। দেখো আরেকটা জিনিস, যে ঝুঁকি আর অনিশ্চয়তাটা কি? যে কোনো ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি যদি বেশি হয় সেখানে কিন্তু আয়ও বেশি, কারণ আয়ের সম্ভাবনা যে জায়গায় বেশি সেখানে কিন্তু ঝুঁকির সম্ভাবনাও বেশি, তাই না? আর জি ঝুঁকি যে ম্যাম। জায়গায় কম সেখানে তো আয়ও কম। দেখো ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে পার্থক্য একটু ছকের মাধ্যমে দিচ্ছি। এখানে অনিশ্চয়তাটা কি? যখন কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা করা যায় না সেটা অনিশ্চয়তা। আবার আশঙ্কা এটা হবে পরিমাপ করা যায় না, হ্যাঁ এগুলো অনেক ভুল করেছে প্রিন্টিং এ, চেক দিতে হবে আজকে। এখানে হবে যখন কোনো ঘটনা ঘটার আশঙ্কা পরিমাপ করা যায় না সেটা হবে অনিশ্চয়তা, এখানে পরিমাপ কথাটা মিসিং আছে। আর ঝুঁকির ক্ষেত্রে অনিশ্চয়তার যে অংশকে পরিমাপ করা যায় সেটাই হচ্ছে ঝুঁকি। তারপর হচ্ছে ঝুঁকির উৎস আমরা দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে আর একটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি আর আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা কি? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে ব্যবসায় থেকে যে পরিচালনা আয় ব্যয় মেটাতে না পারার যে আশঙ্কা, হুম, সেগুলো। আর আর্থিক ঝুঁকি কি? বহিস্থ উৎস থেকে যখন আমরা ঋণের সুদ বা হ্যাঁ সুদ, তারপর হচ্ছে তারল্য, তারল্য ঝুঁকিতে পড়লাম, এর সুদ পরিশোধ করার যে সম্ভাবনাটা আমরা অনিশ্চয়তার যে সম্ভাবনাটা হয় সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এভাবে তোমাদের এমসিকিউ আসতে পারে যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার? দুই প্রকার। এভাবে আসতে পারে যে আর্থিক ঝুঁকি এটা কার দৃষ্টিকোণ থেকে সৃষ্ট ঝুঁকি? এটা হচ্ছে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে। আবার আসতে পারে যে তারল্য ঝুঁকি এটা কোন প্রকারের ঝুঁকি বা কার দৃষ্টিকোণ থেকে তারল্য ঝুঁকিকে পরিমাপ করা হয়? এটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে কি কার কোনো প্রশ্ন? নেই না? আচ্ছা, ইশরাকের প্রশ্ন আছে, বলো। না মিস ম্যাম, নাই এটা তো। কি লাস্ট ক্লাস আজকের মানে আজকেই লাস্ট ক্লাস। আচ্ছা, সবাই কি কে কোথা থেকে বলছো? সবাই একটু বলো তো। আহ আমি সাভার ম্যাম আমি থেকে। ঢাকা থেকে। হ্যাঁ, প্রায় সবাই ঢাকা থেকেই নাকি? ম্যাম আমিও তারপর হচ্ছে ঢাকা সামিরা থেকে। কোথা থেকে? ঢাকা থেকে। আচ্ছা মিস আমি ঢাকা থেকে। আচ্ছা, সবাই ফাইজা চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা, তারপর আরো অনেকে আছো, মাসুমা, সুমি, তারপর মিস হচ্ছে আমি সাভার থেকে। সাভার থেকে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই কি ঢাকায় ঈদ কি ঢাকায় করবে নাকি তোমাদের গ্রামের বাড়ি যাবে? ম্যাম গ্রামের বাড়ি। ওকে, আমি যাব না। ম্যাম ঢাকায় করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো করে ঈদ করো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ম্যাম আপনাকে ঈদ হ্যাঁ মোবারক। ঠিক আছে। আর সবাইকে ঈদ পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা থাকলো, সবাই সুন্দর করে ঈদ উদযাপন করো। হুম? জি মিস। জি ম্যাম।